আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 এর তৃতীয় অধ্যায় সংক্রামক রোগ ও প্রতিরোধ ও তার প্রতিকার। তাহলে সংক্রামক রোগ মানে কি? যে সমস্ত রোগগুলি আমাদের ছোঁয়াচে এবং খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে চারিদিকে, সেগুলোকে বলছি কি আমরা কি সংক্রামক রোগ। আর এই চ্যাপ্টারে শুধুমাত্র সংক্রামক রোগ পড়বো সেটা নয়, এর সাথে সাথে অসংক্রামক জনিত রোগগুলোও আমরা পড়বো। তাহলে রোগ কাকে বলে সবার আগে জেনে যাওয়া দরকার। রোগ হলো শরীর বা মনের একটা অস্বাভাবিক অবস্থা। সেটা সংক্রামকজনিত কারণে হতে পারে, আবার অসংক্রামকজনিত কারণেও হতে পারে, অথবা মানসিক কারণেও হতে পারে। সেই মানসিক কারণে দেহের স্বাভাবিক অবস্থার পরিবর্তন ঘটায়, তার ফলে কি হয়, স্বাভাবিক জীবনযাত্রা আমাদের কি হয়, ব্যাহত হয় বা বিঘ্ন ঘটে, তাকেই কি বলা হয়, রোগ। তাহলে রোগ হলে আমাদের কোনো কিছু ভালো লাগে না, কোনো কিছু করতে, খেতে ভালো লাগে না, কোনো কাজ করতে ভালো লাগে না। সেই যে অস্বাভাবিক অবস্থা তৈরি করছে, সেটার কারণেই আমরা এই জিনিসটাকে বলছি কি, বা এই অবস্থাটাকে কি বলছি, রোগ। তাহলে রোগের প্রকৃতি অনুযায়ী আমাদের দেহে নানা রকম রোগ হয়। প্রথমত জীবাণুঘটিত কিছু রোগ হয়। জীবাণুঘটিত কি কি রোগ হয়? কলেরা, টাইফয়েড, হুপিং কাশি, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কা, যক্ষা, কুষ্ঠ, এগুলো পরপর দেওয়া আছে, এগুলো একটু দেখবে। এরপর হচ্ছে ভাইরাস ঘটিত কিছু কিছু রোগ আছে, ভাইরাস ঘটিত। বলে রাখি এখানে যে রোগের প্রকৃতি অনুযায়ী এখান থেকে আমাদের কোশ্চেন আসে কি, যে ভাইরাস ঘটিত কয়েকটি রোগের নাম বলো। হাম, জার্মান হাম, জল বসন্ত, পোলিও, মামস, হেপাটাইটিস, রেবিস, ইনফ্লুয়েঞ্জা। এই ভাইরাস ঘটিত রোগের মধ্যে একটা কি দিয়ে, চারটে ভাইরাস ঘটিত রোগ ছাড়া আর একটা ভাইরাস ঘটিত রোগ সমেত দিয়ে দেবে, দিয়ে অপশানে দিয়ে দেবে যে কোনটি ভাইরাস ঘটিত রোগ। তখন আমাদের বলতে হবে এগুলো। অতএব আমাদের এই ভাইরাস ঘটিত রোগগুলোর নাম খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা মুখস্থ করে নেবে এখান থেকে। এরপরে দেখো প্যারাসাইট বা পরজীবী ঘটিত। আমরা জানি ম্যালেরিয়া, ফাইলেরিয়া, কৃমি, শ্বেতামাশা, কালাজ্বর, এগুলো কি হয়, প্যারাসাইট ঘটিত। প্যারাসাইট কি, শরীরের মধ্যে কোনো একটা অঙ্গে কিছু জীবাণু বা কিছু পরজীবীরা বসবাস করছে, তারা কি করছে, এই রোগটা ঘটাতে সাহায্য করছে। তারপরে ছত্রাক ঘটিত রোগ। ছত্রাক ঘটিত কিছু কিছু রোগ আছে, যেমন দাঁত, ছুলি, হাজা, এগুলো দেখে নেবে। এছাড়া অপুষ্টির কারণে কিছু কিছু রোগ হয়। আচ্ছা, প্রাণী বা জীব ঘটিত রোগ আছে, স্কেবিস, চুলকানি। আমাদের চুলকানি হয়, সেটা কি, প্রাণী ঘটিত, এক ধরনের জীব আমাদের শরীরের ওপরে বিভিন্ন রকম ভাবে বিক্রিয়া করে স্কিনে, সেখানে কি হয়, চুলকায়। আচ্ছা, অপুষ্টিজনিত রোগ দেখো, ম্যারাসমাস। ম্যারাসমাস মানে কি, প্রোটিনের অভাবে হয়, শিশুদের হয়। হ্যাঁ, কার্বোহাইড্রেট ও ফ্যাটজনিত রোগের কোয়াশিওকর। তাহলে কোয়াশিওকরও একটা প্রোটিনের অভাবজনিত রোগ। রাতকানা, রিকেট, বেরিবেরি, স্কারবি, এগুলো সবই ভিটামিনের অভাবে হয়। তাহলে ভিটামিন এর অভাবে রাতকানা, রিকেট, ডি, বেরিবেরি হচ্ছে, আর স্কারবি ভিটামিন সি এর অভাবে হচ্ছে। ঠিক আছে। এরপর হচ্ছে হরমোন গঠিত রোগ। হরমোন গঠিত রোগের মধ্যে নাম দেখো, বহুমূত্র দিয়েছে। তারপরে 8 নম্বর পয়েন্টে দেখো, শারীরিক ও মানসিক জীব বৈকল্যজনিত রোগ। তাহলে এগুলো বিকলাঙ্গতা, নানা রকম মানসিক ব্যাধি, অ্যালার্জি ঘটিত রোগ, ফুসফুসের হাঁপানি, আমবাত। আচ্ছা, আঘাতজনিত হাড় ভাঙা, কাটা পড়ে যাওয়া, এগুলো আছে। বংশগতি রোগ জনিত রোগ আছে, হিমোফিলিয়া, এটাও ইম্পর্টেন্ট। এই যে বংশগতি, এটা ইম্পর্টেন্ট এখানে তোমাদের। আর এখানে হরমোন জনিত ঘটিত রোগ, এটা ইম্পর্টেন্ট। অপুষ্টিজনিত, এটা ইম্পর্টেন্ট। তারপরে ছত্রাক ঘটিত ইম্পর্টেন্ট। তারপরে আর কি আছে, প্যারাসাইট ঘটিত ইম্পর্টেন্ট। যেগুলো যেগুলো স্টার দিচ্ছি এর মধ্যে থেকে তোমরা খুব ভালো করে পড়বে। আচ্ছা, এরপরে জন্মগত রোগ, এটা পড়বে যে হৃদরোগ, তারপরে জুরল রয়েছে ইত্যাদি, এগুলো রয়েছে। অজানা রোগ এবং ক্যান্সার, উচ্চ রক্তচাপ, এইসব দেওয়া রয়েছে। দেখো, আমাদের শরীরে রোগগুলো হয় যেগুলো সব দুটি ভাগে ভাগ করতে পারে। একটা হচ্ছে সংক্রামক, প্রথমেই বলেছি, আর একটা হচ্ছে কি, অসংক্রামক ব্যাধি। তাহলে সংক্রামক ব্যাধি কি, যে সমস্ত ব্যাধি যেরকম জীবাণু, ভাইরাস, প্যারাসাইট, ছত্রাক, এগুলো দিয়ে সাধারণত সংক্রমিত হয়, এবং এগুলো যখন বিস্তারিত হয়, মানে ছড়িয়ে পড়ে, তখন বায়ু বা তারপরে তোমার জল, এগুলোর মাধ্যমে খুব তাড়াতাড়ি এক শরীর থেকে আরেকটা শরীরে ছড়িয়ে পড়ে, এর জন্য এর নাম হচ্ছে সংক্রামক রোগ। আচ্ছা, সংক্রামক রোগের বিস্তার দেখো, যে সমস্ত রোগ 1 সপ্তাহ পর্যন্ত স্থায়িত্বকাল হয়, মানে এটা সময় অনুযায়ী ভাগ করেছে। যেরকম ডিপথেরিয়ার জীবাণু 1 সপ্তাহ পর্যন্ত থাকে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস 1 সপ্তাহ থাকে, মেনিনজাইটিস, রক্ত আমাশা। আচ্ছা, 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত থাকে হাম। হাম হলে আমরা বলি কি, 15 দিন পরে বাড়ির থেকে বেরোতে হবে, তার আগে বেরোনো যাবে না। পোলিও, টাইফয়েড, হুপিং কাশি, এগুলো রয়েছে। 2 থেকে 3 সপ্তাহ থেকে জল বসন্ত রয়েছে, মামস রয়েছে, মামস ভাইরাস। 4 সপ্তাহের উপরে হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, জলাতঙ্ক, মানে কুকুরে কামড়ালে যেটা হয় জলাতঙ্ক বা রেবিস, এটা দেওয়া রয়েছে। দেখো,
আচ্ছা, সংক্রামক রোগ কেমন ভাবে ছড়ায় আমি বলতে বলতেই বলে দিয়েছি, চামড়ার স্পর্শের মাধ্যমে হয়। আহ, কোন কোনগুলো চামড়ার স্পর্শের মাধ্যমে হয়? দাঁত, পাছরা, চুলকানি যেগুলো হয় সেগুলো। আচ্ছা, অপ্রত্যক্ষ স্পর্শ যেরকম পোশাক, বিছানা এগুলোর মাধ্যমে ছড়ায়। দাঁত চুলকানি যেরকম একই জনের চুলকানি হয়েছে, সেই পোশাকটা তুমি পরলে আবার বা গামছাটা ইউজ করলে, তখন কি হবে? তোমার এই দাঁত বা এই যে সংক্রামক রোগ হবে চামড়ার মাধ্যমে, স্পর্শের মাধ্যমে। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যেরকম যক্কা হয়, হুপিং কাশি হয়, ডিপটেরিয়া, মানে একজনের শ্বাস প্রশ্বাসের সর্দি কাশি, যেরকম একজনের সর্দি হলে পাশে আর একজন বসে থাকলে কিছুক্ষণ কি হয়, তারও সর্দি কাশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, ঠিক আছে, বা আক্রান্ত হয় কিছুদিনের মধ্যেই। আচ্ছা, এরপরে দেখো পরিপাক নালীর মাধ্যমে আমাশা, পোলিও, আন্ত্রিক যক্ষা, ডায়রিয়া, কলেরা, হ্যাঁ, টাইফয়েড, এগুলো কি হয়? পরিপাক প্রণালীর মাধ্যমে হয়। মলের মাধ্যমে হয়, এই মল থেকে মুখে আসলে সেগুলো হয়। রক্তের মাধ্যমে কি কি হচ্ছে? পতঙ্গ দ্বারা, প্রাণী দ্বারা। পতঙ্গ দ্বারা মশা মাছি দ্বারা, ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকেনগুনিয়া এগুলো হয়। প্রাণী দ্বারা কি হয়? জলাতঙ্ক, মানে খ্যাপা কুকুর যখন কামড়ায়। আঘাত দ্বারা টিটেনাস হয়, কোনো জায়গায় পুরনো পেরেক বা পুরনো টিন বা পুরনো মেটাল দিয়ে কোনো জায়গায় কেটে গেল জং ধরা, সেই জায়গাতে টিটেনাস রোগ হতে পারে, তার জন্য আমরা কি করি? টিটেনাস ইঞ্জেকশন নিই। আচ্ছা, এরপরে যে দেখো যৌন ইন্দ্রিয়র মাধ্যমে একটা হয় এইডস রোগ, খুবই এখন মানে চারিদিকে পপুলার। এই রোগটা হয় ইন্দ্রিয়র মাধ্যমে, ঠিক আছে। কি মাধ্যমে? যৌন ইন্দ্রিয়র মাধ্যমে হয়। জ্বরের মাধ্যমে হয় কি? এইডস। দেখে নাও। সংক্রামক ব্যাধি প্রতিরোধের উপায়। তাহলে সংক্রামক ব্যাধি প্রতিরোধের উপায় কি কি থাকবে? আমাদের প্রথমতই টিকাকরণ করতে হবে। যেরকম আমাদের ছোটবেলায় কি কি টিকা দেওয়া হয়? টাইফয়েড, কলেরা, হ্যাঁ, আর বিসিজি টিকা দেওয়া হয়, হামের টিকা দেওয়া হয়, পোলিও টিকা দেওয়া হয়, আমরা সময় পেয়েছি। এবং টিটেনাস, টিটিটি বা টিটিটি, পোলিও এগুলো দেওয়া হয়। আচ্ছা, তাছাড়া কি করতে হবে? পুষ্টিকর খাদ্য খেতে হবে, পরিচ্ছন্ন থাকতে হবে, পরিশ্রুত পানীয় জল খেতে হবে, স্বাস্থ্যসম্মতভাবে টয়লেট ইউজ করতে হবে বা পায়খানা ব্যবহার করতে হবে, পয়ঃপ্রণালী বা নালা যেখানে আছে সেই জায়গাগুলো কি করতে হবে? খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে মশামাছি না জন্মায়। পরিবার কল্যাণ, তারপরে দেখো পরিবহন, পরিহার করতে হবে, রোগীর নিঃসৃত পদার্থ এবং জিনিসপত্র থেকে দূরে থাকতে হবে, যাতে সেই রোগটা কম ছড়ায় আমাদের শরীরে। আচ্ছা, তারপরে কি আছে দেখো, স্বচ্ছতা, হাত মুখ ধুতে হবে, হাত মুখ তো অবশ্যই ধুতে হবে। সংক্রমক ব্যাধির বিস্তার, তারপরে পয়েন্ট বিস্তারে কি কি রয়েছে? রোগের উৎস, রোগের বিস্তার মাধ্যম। তাহলে রোগের উৎস, রোগের বিস্তারের মাধ্যমে, তাহলে সংক্রমক ব্যাধি কি কিভাবে ছড়াতে পারে? রোগের উৎস থেকে ছড়াতে পারে, রোগের বিস্তারের মাধ্যমে ছড়াতে পারে, আর রোগ সংক্রমিত হতে পারে এমন সম্ভাবনায় ব্যক্তির কাছ থেকে ছড়াতে পারে। তাহলে সংক্রমক ব্যাধি বা যে কোনো রোগ, যে কোনো রোগ নয়, সংক্রামক রোগটাই ছড়ানোর তিনটে কৌশল, মানে তিনটে পদ্ধতি দিয়েছে, মানে এইভাবেই হতে পারে। এক হচ্ছে রোগের উৎস অনুসারে হতে পারে, ধরো রোগ যেখানে উৎস হয়েছে সেখানে তুমি ঘোরাফেরা করলে সেখানে তোমার হতে পারে। রোগের বিস্তারের মাধ্যমে হতে পারে, ঠিক আছে। দেখো এগুলোই পরে এলাবোরেট করে দিয়েছে, আমি এগুলো বলছি না, ঠিক আছে। এরপরে আমরা চলে আসি সংক্রামক রোগের বা রোগ সংক্রমণের বিভিন্ন অবস্থা। প্রথমত রোগ সুপ্ত অবস্থায় থাকে। সুপ্ত অবস্থায় মানে কি? যখন রোগের জীবাণুটা তোমার মধ্যে ঢোকার পরে সে সুপ্ত অবস্থায় রোগে। তারপরে কি হয়? রোগের লক্ষণগুলি আস্তে আস্তে কি হয়? প্রকাশকাল তার জন্য দিয়েছে দেখো। 3 নম্বরে দিয়েছে দেখো রোগের উপশমকাল, বা এখান থেকে ছাড়বে, মানে সেরে যাবে কখন, সেই কালটা দিয়েছে। এবং সম্পূর্ণ আরোগ্য লাভের অবস্থা, মানে কি? সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাচ্ছে, রিকভারি হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেই পিরিয়ডটা বলেছে। এবং এই প্রত্যেকটা পিরিয়ড অনুযায়ী রোগের সুপ্ত অবস্থা দিয়ে দিয়েছে। যেমন নিউমোনিয়া 1 থেকে 3 দিন সুপ্ত অবস্থায় থাকে, তখন বোঝা যায় না। কলেরা 2 থেকে 5 দিন, টাইফয়েড 7 থেকে 20 দিন। দেখো, টাইফয়েড 7 থেকে 20 দিন। তারপরে নোভেল করোনা ভাইরাস, এটা নোভেল করোনা ভাইরাস 2 থেকে 14 দিন। হাম 7 থেকে 12 দিন। জল বসন্ত 14 থেকে 21 দিন। এইডস 2 থেকে 10 বছরের মধ্যে দেখা যেতে পারে। আচ্ছা, রোগের রোগ লক্ষণ প্রকাশকাল। তাহলে রোগ লক্ষণ প্রকাশকাল কি? এই সময় আস্তে আস্তে কি হয়? রোগের সুপ্ত অবস্থা কালের পরের অবস্থায়, মানে এর পরে কি হয়? রোগগুলো আস্তে আস্তে তার বৈশিষ্ট্যগুলো প্রকট হতে শুরু করে এবং মানুষের শরীরটা খারাপ হতে শুরু করে। এবার রোগের উপশমকাল আস্তে আস্তে কমে আসে এবং সম্পূর্ণ আরোগ্য লাভ, মানে একটু বলেছি যে, একটু আগেই বললাম যে পুরো স্বাভাবিক অবস্থায় বা আগের অবস্থায় ফিরে আসাকে বোঝানো হয়েছে। আচ্ছা, পরের পয়েন্টে দেখো রয়েছে
রোগ দমন ও প্রতিকার। তাহলে রোগ দমন কিভাবে করতে হবে এবং তার প্রতিকার কিভাবে করতে হবে, তিনটি স্তরে করতে পারি আমরা। এক হচ্ছে উৎস নির্ধারণ করতে হবে ফার্স্টে রোগের। দেখো এখানে দেওয়া রয়েছে ফার্স্ট পয়েন্টে রোগের উৎস নির্ধারণ ও তার নিয়ন্ত্রণ। তাহলে এখান থেকে আমাদের অ্যাসারশন এবং রিজনের কোশ্চেন আসতে পারে। রোগ প্রতিরোধ ব্যবস্থার তিনটি স্তরের কথা বলে দিয়ে এখান থেকে অ্যাসারশন রিজন তোমাদের শুধুমাত্র তোমাদের মাল্টিপল চয়েস আসবে না, এখানে কি কি আসতে পারে, রোগের উৎস এবং নির্ধারণ ও তার নিয়ন্ত্রণ এই সম্পর্কেও আসবে। তারপরে খ নম্বরে দেখো রয়েছে রোগের বিস্তারের পথ প্রতিরোধ করা। মানে রোগটা যখন ছড়াবে, ধরো তোমার যক্ষা হয়েছে, যক্ষা রোগের বিস্তারের পথ হচ্ছে থুতু ফেলা চারিদিকে, বা থুতুটাকে যেখানে ফেললো বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আশপাশে ছড়িয়ে পড়তে পারে। তাহলে এই থুতুটা যদি আমরা সঠিক জায়গায় ফেলি এবং সেটাকে সঠিকভাবে প্রতিরোধ করতে পারি, তাহলে কি রোগের বিস্তারের পথটা বন্ধ করে দিতে পারি। গ নম্বরে দেখো রয়েছে রোগ হতে পারে এমন সময় ব্যক্তির প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া। ধরো কেউ কাশছে, যক্ষা রোগের ক্ষেত্রে কাশির সাথে রক্ত উঠছে, তাকে তাকে বিশেষ দৃষ্টি দিতে হবে যে সে কেন কাশছে, প্রথম অবস্থায় তাকে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, রোগ সংক্রমণের প্রকৃতি অনুযায়ী সংক্রামক রোগকে নিম্নলিখিতভাবে কয়টা ভাগ করা গেছে, চারটি। এপিডেমিক, এন্ডেমিক্স, স্পোরাডিক আর আছে পেন্ডেমিক। তাহলে এগুলো তোমরা একটু দেখে নেবে। হ্যাঁ, এরপরে আমরা আসবো যে সংক্রামক রোগের প্রতিরোধে প্রতিবিধানের উপায়। প্রতিবিধান হচ্ছে প্রথমত সংক্রামক হলে, ধরো কোনো একটা এলাকায় খুব সংক্রামক রোগটা খুব ছড়িয়ে পড়েছে, তাহলে কি ফার্স্টে ঘোষণা করতে হবে বা বিজ্ঞপ্তিকরণ করতে হবে, মাইকিং করতে হবে, অনেক সময় করে না গ্রামে, সেরকম করতে হবে। পৃথকীকরণ মানে যার যার হয়েছে তাদেরকে গৃহে বা হাসপাতালে আলাদাভাবে বেডের ব্যবস্থা করে তাকে আলাদাকরণ করতে হবে। তারপরে কি করতে হবে, নিবোধক বা পৃথক গৃহে রাখা, মানে ওটা ওদেরকে আলাদা ঘরেই রাখতে হবে পুরো, এবং সেই ঘরে কেউ যেন সচরাচর না যায়। যেরকম কোভিড বা করোনার সময় কি হয়েছিল, যাদের করোনা হয়েছিল তাদেরকে একটা ঘরে রেখে তাদেরকে বাইরে থেকে খুব সিকিউরলি ভাবে খাওয়া মানে খাবার দেওয়া এগুলো করে এবং হাতটাকে স্যানিটাইজ করে এইভাবে চলছিল। ঠিক এরপরে দেখো জীবাণুমুক্তকরণ, স্যানিটাইজার স্প্রে বা বিভিন্ন রকম গ্যাস স্প্রে করতে হবে। কি জন্য, জীবাণুকে ধ্বংস করার জন্য। দেখো সংক্রমিত জীবাণুকে ধ্বংসাত্ম করা হয় এরকম করতে হবে। তারপরে দেখো প্রশিক্ষণ ও শিক্ষাদানের মাধ্যমে যারা সংক্রামক রোগ প্রতিরোধ করবে তাদেরকেও প্রশিক্ষণ এবং শিক্ষাদান দিতে হবে যে কিভাবে তাদেরকে রোগী, সে সমস্ত রোগীদের মানে যে সমস্ত সংক্রামক রোগ হয়েছে যে সমস্ত রোগী, তাদেরকে কীভাবে চিকিৎসা করতে হবে, তাদেরকে কিভাবে স্পর্শ করতে হবে এবং স্পর্শ করার পরে তাদেরকে কি কি প্রিকশন নিয়ে তাকে স্যানিটাইজ করে পুরো জীবাণুমুক্ত করতে হবে সেই ডাক্তারের শরীর নিজেকে, সেই সমস্ত প্রশিক্ষণ এবং শিক্ষাদানের মাধ্যমেও আমরা সচেতন হতে পারি। ঠিক আছে, এরপরে দেখো প্রতিষেধক টিকা। আমরা কিছু কিছু ছোটোবেলায় টিকা নিয়ে থাকি, যেরকম ডিপথেরিয়া, ডিপিটি টিকা নেওয়া হয়। তারপরে হুপিং কাশি 5 বছরে ডিটি বা ডবল অ্যান্টিজেন টিকা নেওয়া হয়। টিটেনাস টিকা নেওয়া হয়, দেখে নাও। যক্ষা বিসিজি টিকা নেওয়া হয় যক্ষার জন্য। পোলিওর জন্য মুখে দেওয়া হয় পোলিও ছোটোবেলায়। ঠিক আছে, এই সমস্ত টিকাগুলো আমরা নিয়ে থাকি। এরপর হচ্ছে এইডস রোগ। আমি প্রথমে বললাম যে এইডস রোগ এখন বর্তমানে প্রচুরভাবে ছড়িয়ে পড়ছে। এই এই এইডস রোগকে আমরা দুভাগে ভাগ করতে পারি, এক HIV-1, HIV-2। তাহলে এই রোগটা কি হয়, এই রোগের ফুল ফর্মটা জানতে হবে। এইডস মানে HIV অর্থাৎ হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, HIV। ঠিক আছে, HIV হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। তাহলে এই রোগটা ধরো কোনো ব্যক্তি আক্রান্ত, সেই ব্যক্তির কাছ থেকে ধরো তুমি রেজার দিয়ে সেই ব্যক্তির দাড়ি কাটা হলো, সেই ব্যক্তির দাড়ি কাটার পরে তোমার দাড়ি যদি কাটা হয় ওই ব্লেড দিয়ে, তাহলে তোমাকে কি সংক্রমক হতে পারে। ঠিক আছে, অনেক রকমভাবে হতে পারে, যৌন সংক্রমণের দ্বারাও হতে পারে। ঠিক আছে, তা HIV রোগটা এখানে দেখো এটা কি ধরনের ভাইরাস, একটা হচ্ছে RNA রাইবো নিউক্লিক অ্যাসিড। HIVতে দুই কপি RNA থাকে এবং এটা RNA ধরনের ভাইরাস। এখান থেকে প্রশ্ন আসে HIV কি ধরনের ভাইরাস, এটা হচ্ছে RNA ভাইরাস। আচ্ছা, HIV কি করে ছড়ায়, দেখো অসুরক্ষিত যৌন সংযোগের মাধ্যমে, সংসর্গের মাধ্যমে। তারপরে দেখো সমকামী এবং বহুকামী মানুষেরা এর উপর সংক্রমিত হওয়ার ঝুঁকি সম্পন্ন হয়। তারপরে কি হয়, কোনো ব্যক্তি রক্ত সেই অন্য কোনো ব্যক্তির রক্তে চলে গেলে, মানে আক্রান্ত রোগীর রক্ত অন্য কোনো স্বাভাবিক ব্যক্তির মধ্যে চলে গেলে সে আক্রান্ত হয়। ছুঁচ, সিরিঞ্জ পুনর্ব্যবহারের ফলে হতে পারে। তাহলে HIV সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য কি করতে হয়, আমাদের
সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। স্কুল বা মানে কলেজে বা বিভিন্ন জায়গাতে কি করতে হবে, আমাদের সঠিক আহ, তোমাদের শিক্ষাদান করতে হবে। আচ্ছা, তারপরে পুরনো রেজার যাতে ব্যবহার না করা হয়, কাঁচি ছুঁচ এগুলো যাতে ব্যবহার না করা হয় একইভাবে, সেগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে। আচ্ছা, মায়ের কোল থেকে শিশুর সংক্রমক প্রতিরোধ। তাহলে বলেছে যে এইচআইভি আক্রান্ত গর্ভবতী মহিলা থেকে তার সন্তানের মানে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত থাকে, প্রায় 30%, যা উপযুক্ত ব্যবস্থা নিলে কি হয় 2%-এর নিচে নেমে যাবে। তাহলে এটাও আমাদের জেনে রাখা দরকার। আচ্ছা, কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে, এই দেখো এই পয়েন্টগুলো তোমরা একবার করে পড়ে নেবে। আমি বলেছি সেগুলোই আবার দেওয়া রয়েছে, দেখো। এরপর রয়েছে ডেঙ্গু। ডেঙ্গু কি, আমাদের মশার মাধ্যমে ছড়ায়। কোন মশা? স্ত্রী এডিস মশা, বাই তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে। তাহলে ডেঙ্গু রোগ কোথা থেকে ছড়ায়? স্ত্রী এডিস মশা থেকে ছড়ায়। আচ্ছা, তারপরে দেখো এটি নিম্নলিখিত লক্ষণগুলি কতদিনের মধ্যে প্রকাশ পায়? 4 থেকে 5 দিনের মধ্যে। উপসর্গ কি? আচ্ছা, এটা একটা মশাবাহিত রোগ, তো ফার্স্টেই বললাম, এটা বলা হয়ে গেছে। এবার রোগের প্রধান উপসর্গ: প্রবল জ্বর আসবে, তৎসহ মাথার যন্ত্রণা, মানে মাথা খুব ব্যথা করবে, তার সাথে সাথে কি হবে? জ্বর আসবে। তারপরে অস্থিসন্ধিতে কি হবে? ব্যথা হবে, হাড়ে ব্যথা হবে। তারপরে রক্তক্ষরণজনিত ঘটনা, দেহের অভ্যন্তরে সূক্ষ্ম সূক্ষ্ম জালিকা ভেঙে নাক মুখ দিয়ে রক্ত বেরোতে পারে। অত্যাধিক রক্তক্ষরণের মাধ্যমে দেহের তাপমাত্রা, রক্তচাপ কমে যায় এবং স্পন্দনের হার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যায়। অনেক সময় লিভার বেড়ে যেতে পারে, ঠিক আছে, এটাও দেখবে। এরপরে রয়েছে দেখো রোগের বাহক। রোগের বাহক একটু আগেই বললাম যে স্ত্রী এডিস মশা, দাগিয়ে দিয়েছি, পড়ে নেবে এই জায়গাটা। আচ্ছা, রোগের জন্য দায়ী ভাইরাস। কি কি ভাইরাস? এটা এক ধরনের কি ভাইরাস? আরএনএ ভাইরাস, এটাও ইম্পর্টেন্ট। আমি আগে একটা আরএনএ ভাইরাস বলেছিলাম, কোনটা? এইচআইভি বা এইডস রোগটা, এটা একটা আরএনএ ভাইরাস। কোনটা? ডেঙ্গু। তাহলে এটা 4টে টাইপের হয়, 1 2 3 4 দেখো দেওয়া রয়েছে। তাহলে কিভাবে সংক্রমণ হয়? যে কোনো স্ত্রী এডিস মশা ডেঙ্গু রোগ সংক্রান্ত হলে সেই মশা যদি অন্য কোনো স্বাভাবিক ব্যক্তির দেহে কামড়ায়, তখন কি হয়? তার দেহে ডেঙ্গু রোগটা ছড়িয়ে পড়ে। আচ্ছা, নিয়ন্ত্রণের উপায়: বাহক পতঙ্গের বিনাশ করতে হবে, মানে চারিদিকে মশা মারার ব্যবস্থা করতে হবে। আক্রান্ত রোগীর চিকিৎসা করতে হবে। তারপরে কি হবে? মশার কামড়ের হাত থেকে নিজেকে রক্ষা করতে হবে। আচ্ছা, এগুলি পরপর করে দেওয়া রয়েছে, দেখো। যে বাড়ির আশপাশে জল জমতে না দেওয়া, গ্রিন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। আচ্ছা, এগুলো দেওয়া রয়েছে। এরপর দেখো সংক্রামক ব্যাধি কি? করোনা বা কোভিড ভাইরাস। তাহলে কোভিড ভাইরাসে কি হয়? এটা কিভাবে ছড়িয়েছে? বায়ুর মাধ্যমে বেশিরভাগ। এবং কোথায় আক্রান্ত হয়েছে? ফুসফুসে আক্রান্ত হয়েছে। কত সালে হয়েছিল? 2019 সালে স্টার্ট হয়েছিল, কোভিড-19 জন্য নাম, ঠিক আছে। 2019 সালের শেষের দিকে এগুলো জন্ম হয়, তাই নাম হয়েছে কি? কোভিড-19। উপসর্গ কি? জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, শারীরিক ব্যথা, শরীর দুর্বলতা, তীব্র নিউমোনিয়া, মানে সর্দি হয়ে জমে যাওয়া। কীভাবে সংক্রমিত হয়? করোনা ভাইরাস মানুষের অসুস্থ থেকে, বায়ু ড্রপলেট থেকে, বা বায়ুবাহিত ড্রপলেট বাহিত হয়ে, হাঁচি কাশি, এগুলো সবই বলেছি। এর জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করতে হবে তোমরা সবই দেখেছো, রিসেন্টলি হয়েছে এগুলো। কি? মাস্ক ব্যবহার করতে হবে, স্যানিটাইজ করতে হবে এবং আক্রান্ত রোগীর হাত থেকে দূরে থাকতে হবে। ম্যালেরিয়া। ম্যালেরিয়া একটু বায়ু ঠিক আছে, আক্ষরিক অর্থ দূষিত বায়ু, সরি, ম্যালেরিয়া আক্ষরিক অর্থ কি? দূষিত বায়ু। তাহলে ম্যালেরিয়াও কি হয়? মশার দ্বারা আক্রান্ত হয়। তাহলে কি মশার দ্বারা আমরা আক্রান্ত হই? ম্যালেরিয়া। পাখির ক্ষেত্রে কি হয়? কিউলেক্স রোগের দ্বারা জীবাণুবাহিত হয়। আর মানুষের দ্বারা কি হয়? স্ত্রী অ্যানোফিলিস মশার দ্বারা হয়। ম্যালেরিয়া জ্বরের 3টি অবস্থা: শীতাবস্থা। আচ্ছা, ম্যালেরিয়ার লক্ষণ কি? আগে লক্ষণটা দেখে নিই। রোগের কাঁপুনি দিয়ে অনেক সময় কি হয়? জ্বর আসে, উচ্চ রক্তচাপ হয়, কয়েক ঘন্টার মধ্যে প্রচুর ঘাম নির্গত হয়। আর ম্যালেরিয়া রোগের 3টি অবস্থা: শীতাবস্থা, উত্তাবস্থা আর ঘর্মাবস্থা। তাহলে শীতাবস্থা কি? 20 মিনিট থেকে 1 ঘন্টা অবধি স্থির হয়। উত্তাবস্থা 1 থেকে 4 ঘন্টা স্থায়ী থাকে। ঘাম অবস্থা হয় 2 থেকে 3 ঘন্টা ঘাম হবে। তাহলে এই ম্যালেরিয়া রোগের প্রকারকে আবার কি 4টে ভাগে ভাগ করা আছে। বিনাইন, টার্সিয়ান ম্যালেরিয়া, এটা 48 ঘন্টা জ্বর আসে। এগুলো পরপর পড়ে নেবে, আমি আর বললাম না। আচ্ছা, ম্যালেরিয়া রোগ দমনের কৌশল: আক্রান্ত রোগীর চিকিৎসা করা হয়। তাহলে প্রথমে কি করতে হবে? আক্রান্ত রোগীর চিকিৎসা করতে হবে। তারপরে মশা থেকে রক্ষা পাওয়ার জন্য দূরে থাকতে হবে, মশারি টাঙানোর ব্যবস্থা করতে হবে, মশা দমনের উপায় করতে হবে, চারিদিকে মশা মারার ব্যবস্থা করতে হবে। এগুলো পরপর দেওয়া রয়েছে, দেখে নেবে এখানে। আচ্ছা,
রোগ সংক্রমণ প্রতিরোধ করা। এই যে প্রতিরোধ করা, কীভাবে প্রতিরোধ করব? দূরে থাকতে হবে যাতে মশা না কামড়ায়। এরপরে রয়েছে দেখো আমাদের অসংক্রামক রোগ। তাহলে বিভিন্ন রকম, আমরা এতক্ষণ বললাম কি সংক্রামক ব্যাধি, আর এখন কি পড়বো? অসংক্রামক রোগ। অসংক্রামক রোগ কি? বিভিন্ন রকম রোগ হয়, যেরকম দেখো ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্থূলতা, ক্যান্সার ইত্যাদি। তার এই প্রথমত যোগব্যায়ামের মাধ্যমে কি স্থূলতার সমাধান। তাহলে কি কি আমাদের, স্থূলতা মানে কি? কেউ মোটা হয়ে যাচ্ছে, তাহলে কি কি করতে হবে? সূর্য নমস্কার করা যেতে পারে, উষ্ঠাসন করা যায়, ধ্যানাসন করা যায়, প্রাণায়াম করা যেতে পারে। তারপরে যোগব্যায়ামের মাধ্যমে কি হচ্ছে? স্থূলতা নিয়ন্ত্রণের উদাহরণ সূর্য নমস্কার, প্রথমেই দেওয়া রয়েছে সূর্য নমস্কার, কপালভাতি, ত্রিকোণাসন, এগুলো সব নাম পড়বে এবং কতটা পরিমাণ করতে হবে, কি ধরনের আসন সেগুলো একটু পড়বে। ত্রিকোণাসনটা কি? আমাদের শরীরের সাইডের ফ্যাটটা কমতে সাহায্য করে। এই সাইডে, এই দুই সাইডের ফ্যাট আমাদের জমে না বডিতে, বুকের নিচ থেকে হিপ পর্যন্ত আমাদের কি হয়? এই জায়গাটা চওড়া হতে থাকে আস্তে আস্তে। এই জায়গাটা ত্রিকোণাসন করলে কি সাহায্য করে। আচ্ছা, উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার যাদের থাকে, ব্লাড প্রেশারের জন্য কি হয়? বলে যে সবাই সকালবেলা উঠে হাঁটা। তাহলে দেখো সকালবেলায় উঠে ধ্যান করা, সূর্য নমস্কার করা, সন্ধ্যাবেলায় হাঁটা, দৌড়ানো, হালকা ওজনের ভার উত্তোলন করা, পুশ আপ করা, এগুলো দিয়েছে। এই যে উচ্চ রক্তচাপ, মানসিক চাপ কমাবে, ধ্যান কমাবে, এগুলো সবই একই রয়েছে, পরপর সব একই জিনিস দেওয়া রয়েছে, দেখে নেবে। আচ্ছা, বিকেলের রুটিন কি আছে? বিকেলের রুটিনটাও দেওয়া রয়েছে, দ্রুত হাঁটা, এগুলো করতে হবে। যোগাসন দেখো কি কি যোগাসন লাগবে: মকরাসন, শশাঙ্কাসন, শলবাসন, বালাসন, এগুলো সবই করতে হবে। আর্থারাইটিসটা কি? যোগব্যায়ামের মাধ্যমে আর্থারাইটিস রোগের প্রতিরোধ। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে। কি রয়েছে? আর্থারাইটিস। তাহলে আর্থারাইটিসটা কি? আর্থারাইটিস হচ্ছে আমাদের বিভিন্ন জয়েন্টে বা গাঁটে যখন ব্যথা হয় বা জয়েন্ট মুভমেন্ট কমে যায়, সেটাকেই বলা হচ্ছে কি আর্থারাইটিস রোগ। তাহলে এর ফলে কি হয়, এর কারণ এবং এর ব্যায়ামগুলো কি কি করতে হবে এর প্রতিরোধের জন্য, সে সমস্ত যায়। তাহলে সমাধান দেখো, বজ্রাসন করতে হবে, শবাসন করতে হবে। জয়েন্টের নমনীয়তা হ্রাসের জন্য কি করতে হবে? নমনীয়তা হ্রাস মানে নমনীয়তা বাড়াতে হবে আস্তে আস্তে। যোগব্যায়ামের স্থূলতার সমাধান ভুজাঙ্গাসন, পশ্চিমাত্তাসন। মানসিক চাপ বেড়ে যায় আর্থারাইটিস হলে, এর সমাধান কি কি রয়েছে? ধ্যান আসন, তারপরে প্রাণায়াম। আচ্ছা, যোগব্যায়ামের মাধ্যমে আর্থারাইটিস নিয়ন্ত্রণের উদাহরণ গোমুখাসন, মকরাসন, বালাসন, এগুলো সবই রয়েছে। আর্থারাইটিস রোগের জন্য আদর্শ রুটিন: সকালবেলা উঠে অনুলোম বিলোম করা, যোগাসন করা, সন্ধ্যাবেলায় বা বিকেলবেলা হাঁটা, সাঁতার কাটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাঁতার কাটা। যোগব্যায়ামের মাধ্যমে তাহলে ডায়াবেটিস রোগের জন্য আমাদের কি করতে হয়? আমাদের ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে ডায়াবেটিস রোগটা হয়। এর কি কারণে হয় সেটাও ইম্পর্টেন্ট কিন্তু এখান থেকে। আচ্ছা, ইনসুলিনের কর্মক্ষমতা হ্রাস। তাহলে কি হবে? ইনসুলিন কর্মক্ষমতা হ্রাস হলে গ্লুকোজ সঠিকভাবে ব্যবহার হবে না, তারপরে মূত্রের মাধ্যমে গ্লুকোজটা আমাদের শরীরের বাইরে বেরিয়ে যাবে। এই কারণে কি হয়? আমাদের ডায়াবেটিস রোগটা হয়। আচ্ছা, যোগব্যায়ামের মাধ্যমে সমাধান কি কি রয়েছে দেখো। যোগব্যায়ামের মাধ্যমে সমাধান ধনুরাসন করতে হবে। তারপরে মানসিক চাপ কমানোর জন্য মানসিক চাপও বেড়ে যায় যখন আমাদের ডায়াবেটিস রোগ হয়। তারপরে এর সমাধান কি? ধ্যান করতে হবে, প্রাণায়াম করতে হবে মানসিক চাপ কমানোর জন্য। তারপরে স্থূলতা মানে মোটা হয়ে যায়, তখন কী করতে হবে? সূর্য নমস্কার করতে হবে। তারপরে সকালবেলা হাঁটতে হবে, হাঁটা, এখানে লেখা নেই, আমি একটু লিখে দিলাম, হাঁটা। শারীরিক কার্যকলাপের ভূমিকা দেখো, ইনসুলিনের সংযোজন বৃদ্ধি পাবে, দ্রুত হাঁটায় দেখো, প্রতিদিন 30 মিনিট হাঁটা দেওয়া রয়েছে। পরে সাইক্লিং মানে হচ্ছে কি? এটা হচ্ছে এই তোমার সাইকেল নিয়ে জোরে জোরে চালানো বা বেশি দূরে সাইকেল চালিয়ে যাওয়া। তারপরে স্থূলতা নিয়ন্ত্রণের উপায়, তাহলে কি করতে হবে? কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ যেমন দৌড়, সাঁতার, এগুলো কি করতে হবে? তারপর রক্ত সঞ্চালনে উন্নত করার উপায়, স্ট্রেংথ ট্রেনিং করতে হবে। তারপর যোগব্যায়ামের মাধ্যমে কি কি করতে হবে? বজ্রাসন, ওই আবার একই জিনিস আবার দিয়ে দিয়েছে দেখো, ওই সব একই জিনিস দেওয়া রয়েছে। আচ্ছা, এরপর রয়েছে কপালভাতি বা প্রাণায়াম, পেটের মেদ এবং অগ্নাশয়ের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাহলে এই হলো তোমাদের আজকে 12-এর 3rd চ্যাপ্টারের সংক্রামক ব্যাধি এবং অসংক্রামক ব্যাধি সম্পর্কিত
যতটুকু আছে আমি করে দিলাম। এর পরের দিন আমরা মাল্টিপল চয়েস বা শর্ট প্রশ্নগুলো দেখে নেব। এখান থেকে তোমাদের আমি যেগুলো যেগুলো পড়াতে পড়াতে বলেছি ইম্পর্টেন্ট, সেগুলো তোমরা একবার দেখে নেবে। যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো খুব ভালো করে দেখে নেবে। ভিডিওটি ভালো করে লাইক করবে এবং শেয়ার করবে।